তোর মনে ভয় রয়েছে, তাই তুই বুঝেছিস। আমি ময়না গাছটা কেন কাটলাম তাও তুই না বলতেই বুঝেছিস। ভাবিস যে তোদের শয়তানি আমি ধরতে পারি না। তুই যে খানিক আগে দারোগাকে বললি ভোরে গাছ কাটার শব্দে তোর ঘুম ভেঙে গেল। মিছে কথা, ঘুমিয়েছিলি না আরো কত। যত বোকা আমাকে ভাবিস তত বোকা আমি নই, বুঝলি? শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় লেখক সতীনাথ ভাদুড়ী রচিত একটি ছোট গল্প, অভিজ্ঞতা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি অভিজ্ঞতা। তামাকের আমেজ জমে এসেছে। স্ত্রীর হাতে হুঁকোটা দিয়ে এইবার দিবানিদ্রার জোগাড় করবেন থানার দারোগা শ্রীরাম ভরসা প্রসাদ। হাই উঠেছে, তুড়ি পড়েছে, শুনে স্ত্রী দাঁড়িয়েছেন। সব ঘড়ির কাঁটার মতো ঠিক চলেছে। দারোগাজি, মৃদু কুণ্ঠিত গলার স্বর বিরিঞ্চি সিং কনস্টেবলের। বাইরে থেকে ডাকছে, অতি অনিচ্ছা ও দ্বিধার সঙ্গে। কণ্ঠস্বরের এই দ্বিধাটুকু থেকেই দারোগাজি বুঝে নিয়েছেন কেন ডাকছে। জেলা সদর থেকে কোনো হাঁকি মেলেও থানার কনস্টেবল তার কোয়ার্টারে তাকে ডাকতে আসতো ঠিকই, কিন্তু সে ডাক এমন মৃদু কুণ্ঠাজড়িত হতো না। আসতো ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে, উর্দি পরে বার হবার জরুরি তলব, চাপা গলায় অথচ জোরে জোরে, লাউডস্পিকারে চুপি চুপি কথা বললে যেমন শোনায় সেই রকম। সেই ডাক সব দারোগার জানা, সাবেককাল থেকেই চলে আসছে সব থানায়, সব দারোগার বেলায়। কিন্তু এখনকার এই বিরিঞ্চি সিংয়ের ডাক হচ্ছে একেবারে অন্য জিনিস। মাস দেড়েক আগে পর্যন্ত এই সুরের ডাক তাকে কখনো শুনতে হয়নি জীবনেও। কোনো কনস্টেবলের সাহসী হয়নি কখনো রামভরসা দারোগার ঘুমের ব্যাঘাত করতে। যখন যেখানে বদলি হয়েছেন সেখানেই এই অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে। আজ সেই নিয়ম বদলেছে। তিনি কাউকে বলে দেননি, তবু সবাই জানে যে আগেকার নিয়ম আজ আর নেই। পুরানো দিনের কথা মনে করেই বিরিঞ্চি সিংয়ের এই কুণ্ঠা। হৃতরাজ্য রাজাকে সম্মান দেখাচ্ছে বিশ্বস্ত অনুচর। কে? বিরিঞ্চি সিং? হুজুর। কি ব্যাপার? খুনের কেস হুজুর, গ্রামের লোক খবর এনেছে। আচ্ছা চলো, যাচ্ছি। হুঁকোতে টান মারা বন্ধ না করে বুঝিয়ে দিতে চাইলেন যে ঘুম তার মাটি হলো ঠিকই, তবে এমন একটা কিছু ব্যাপার নয় যার জন্যে তাকে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে থানার অফিস ঘরে যেতে হবে এই মুহূর্তে। এই সব সময় সান্ত্বনা স্ত্রীর নীরব সহানুভূতিটুকু। চিরকাল ভদ্রমহিলা এই রকম নীরব ছিলেন না। স্বামীর কথার মিষ্টি করে পাল্টা জবাব তিনি চিরদিন দিয়ে এসেছেন। খেতে বসে চাকরি জীবনের খুঁটিনাটি স্ত্রীর কাছে গল্প করা দারোগাজির অভ্যাস। ঘুষ নেন না বলে ডিপার্টমেন্টে তার কত নাম, উপরওয়ালা তাকে কত খাতির করেন, এই সব কথাই ছিল গল্পের বিষয়বস্তু। গৃহিণীর এসব মুখস্থ হয়ে গিয়েছে। 21 বছর ধরে প্রত্যহ শুনতে শুনতে তিনি পাল্টা প্রশ্ন করতেন বিরক্ত হয়ে, আচ্ছা এত তো তোমার খাতির, তবে তোমাকে ইন্সপেক্টর করে না কেন? নিজের চাকুরে জীবনের সততার বড়াই তখনকার মতো বন্ধ হতো, কিন্তু পরের দিন আবার যে কেসেই, কিংবা হয়তো কোনোদিন দারোগাজি বললেন, ঘুষ না নেওয়ার জন্য আর্থিক স্বাচ্ছল্য আমার কোনো দিন হবে না। কিন্তু এত বড় থানার এলাকার মধ্যে তো আমি রাজা। এখানে দারোগাজির সম্মুখে সব বাছাধনকে মাথা নোয়াতেই হবে, সে তুমি যেই হও না কেন। আচ্ছা, এইবার রাজরানী চলল বাসন মাজতে।
অনেক দেরি হয়ে গিয়েছে। এই রকম চলতো রাজা রানীতে, কিন্তু 1.5 মাস থেকে গল্পের ধারা গিয়েছে এক্কেবারে বদলে। দারোগাজি পারলে পরে চুপ করেই থাকতেন, কিন্তু একজন কারো কাছে দুঃখের কথা না বলতে পারলে বুকের বোঝা হালকা হয় না যে। এখনকার কথাবার্তার ধুয়ো দারোগাগিরির ঝক মারি। দিকদারি হয়ে গিয়েছে তার এই চাকরিতে। প্রথম জীবনেই ভুল করে ফেলেছেন এই লাইনে এসে। হ্যাঁ কে না করতে পারতে, দিনকে রাত করতে পারতে, উপরওয়ালার অকাজ কুকাজে সাহায্য করতে পারতে। সে যদি বলে জল উঁচু, তুমিও জলকে উঁচু বলতে পারতে, তবে চাকরিতে তোমার সুনাম হতো, উন্নতি হতো। চাকরি ছেড়ে চলে যাবার সাহস যে নেই। দারোগাগিন্নি চুপ করে শোনেন। শুনতে শুনতে এক এক সময় চোখে জল এসে যায় আজকাল। ভোকরাহার কেস হুজুর। ফিরে যাবার পথে বিরিঞ্চি সিং সতর্কবাণী দিয়ে যাচ্ছে। ভোকরাহার? চমকে উঠেছেন দারোগাজি। তামাকের ধোঁয়া গলায় লাগলো। ভোকরাহা বলল না? কেঁপে উঠেছে বুক রাজা রানীর। ওই গ্রামের একটা কাণ্ড নিয়েই থানার রাজা নিজের রাজ্যে ফকিরের অধম হয়ে আছে 1.5 মাস থেকে। কে জানে ইনি আবার কে? ধুতির খুঁট গায়ে দিয়েই দারোগাজি ছুটলেন থানা অফিসে। দারোগাগিন্নি দেওয়ালের মহাবীরজিকে প্রণাম করলেন। আতঙ্ক আসে ভোকরাহা নামটাতে। কে জানে এও আবার সেই রকমের কিছু কিনা। সেদিন তো চাকরি যায় যায় হয়েছিল, কোনো রকমে বেঁচে গিয়েছে। ওই যে সেই চাকরির বই থাকে না, তাতে দারোগাজির নাম উঠেছে। তাতে দারোগাজির নামে কালো দাগ পড়েছে ভোকরাহার ব্যাপারটা নিয়ে। জেলার নতুন পুলিশ সুপারিনটেন্ডেন্টটা অত্যন্ত বদ, লোকের চাকরি খাওয়ার জন্য হাঁ করে রয়েছে সব সময়। স্বামীর কাছে তিনি সব শুনেছেন তো। হেন দিন নেই যেদিন কারো না কারো চাকরি যাচ্ছে। আর মুখ কি খারাপ! থানায় যখন ট্যুরে আসে একেবারে থরহরি কম্প লাগিয়ে দেয়। ছোট নেই বড় নেই, সবার সামনে গালাগালি দেয় থানার দারোগা কনস্টেবলদের। দারোগাগিন্নির খাওয়া দাওয়া মাথায় চড়ল। হুঁকোয় টান মারতে পর্যন্ত ভুলে গেলেন। মিনিট 15-20 পরে দারোগাজি যখন বাসায় ফিরলেন, তখন আর তাকে প্রশ্ন করতে হলো না। নিজে থেকেই বললেন এখনই তাকে বার হতে হবে নালিশটার সরেজমিনে তদারক করতে। ধরাচূড়া পড়তে যেটুকু দেরি, ভোকরাহার সাঁওতাল টোলায় একটা বাপ ছেলেকে কেটেছে কুরুল দিয়ে। অন্য কোনো গণ্ডগোল নেই তো এর মধ্যে? দারোগাগিন্নি বললে। দারোগা বললে মনে তো হচ্ছে না, তবে এখন কে বলতে পারে। কিচ্ছু বিশ্বাস নেই আজকালকার পুলিশ সুপারকে। সংক্ষেপে কথা, এরা দুজন ছাড়া আর কেউ বোধহয় এই কথার মানেও ধরতে পারবে না। নতুন পুলিশ সাহেব দারোগাদের কর্মতৎপরতা পরীক্ষা করবার জন্যে নানা রকম ব্যবস্থা করেছেন। এই রকম একটা গুজব রটেছে পুলিশ মহলে। নিশ্চিন্দি আর নেই এই পুলিশ সুপারের জ্বালায়। আগেকার কালে যখন সদর থেকে থানায় আসবার পদঘাট খারাপ ছিল, তখন দারোগাগিরি ছিল আরামের চাকরি। আগে থেকে খবর না দিয়ে সাহেবের আসবার উপায় ছিল না। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই। পিচের রাস্তা, মোটর গাড়ি, মেম সাহেবকে নিয়ে বিকেলে হাওয়া খেতে বার হবার খরচও গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া যায়, থানা ইন্সপেকশন করে। এই সাহেবটা আবার কাউকে বিশ্বাস করে না। এর বদ্ধমূল ধারণা যে প্রত্যেকটা দারোগা থানায় বসে বসে মিথ্যে ডায়েরি লেখে, পারতপক্ষে সরেজমিনে যেতে চায় না। জয় মহাবীরজি, জয় মহাবীরজি। সাইকেল নিয়ে কোয়ার্টার থেকে বার হলেন রাম ভরসা প্রসাদ। স্ত্রীকে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাতে খাওয়ার আগে তো ফিরবই। সে আর বলতে, বাড়ির আরামটুকুর উপর লোভই তাঁর চাকরিতে কাল হয়েছে। স্নানের আগে তেল মাখিয়ে তাকে আধ ঘন্টা ডলাই মলাই পর্যন্ত করে দেন তার স্ত্রী নিজের হাতে। তার সততার কথাটাও যেমন তার ডিপার্টমেন্টের প্রত্যেকের জানা, তেমনি তার আরামপ্রিয়তার কথাটাও। গত মাসে পুলিশ সুপার যখন তার বিরুদ্ধে প্রসিডিংস এনেছিল, তখন স্পষ্ট বলে দিয়েছিল কুঁড়ে লোক সে পছন্দ করে না পুলিশ বিভাগে। তার চেয়ে নিজের কাজটি করে
2 পয়সা ঘুষ খাওয়া অনেক ভালো। পুলিশ সুপার অবশ্য শোনা কথার উপর নির্ভর করে এই মন্তব্য করেননি। তিনি হাতে নাতে ধরা পড়ে গিয়েছিলেন উপরওয়ালার কাছে। সেদিন রাত্রিতে খেয়ে দিয়ে শুয়েছেন। ভোকরাহা থেকে খবর এলো খুন জখমের কেসের। খবর এনেছিল সহদেও সিং, ভোকরাহার পূরণ সিংয়ের ছেলে। পূরণ সিংয়ের নাম সব দারোগার জানা, এককালের দাগি আসামি। এখন বলে চাষবাস করে খায়, কিন্তু বিশ্বাস হয় না সে কথা, কেননা খরচ অবস্থা অনুপাতে অনেক বেশি। আলাপ পরিচয়ও চোর ডাকাতের সঙ্গেই। নানা রকম গুজব শোনা যায় তার সম্বন্ধে, কিন্তু খোলাখুলি তার বিরুদ্ধে কথা বলতে লোকে ভয় পায়। সেই বুড়ো পূরণ সিং জখম হয়েছে, খবর এনেছিল তার ছেলে। কোথায় কোন গ্রামে একজন দাগি চোর জখম হয়েছে, তার জন্য এই অন্ধকার রাত্রিতে 11 মাইল সাইকেলে যাওয়া, এই জিনিস রাম ভরসা দারোগার কোষ্ঠীতে লেখা নেই। তিনি বিছানা ছেড়ে ওঠেননি, বলে দিয়েছিলেন পরের দিন যাবেন তদন্ত করতে। পরের দিন ভোকরাহাতে গিয়ে দেখেন যে পুলিশ সাহেব তার আগেই হাজির হয়েছেন সেখানে। সহদেও সিং রাত্রিতেই থানা হয়ে সাহেবের কাছে গিয়েছিল। শুনে সাহেব নিজে ছুটে এসেছেন। তাকে দেখে সাহেব গ্রামের লোকজনের সম্মুখে স্বাগত সম্ভাষণ করেছিলেন। এতক্ষণে নবাব সাহেবের সময় হলো। তারপর নিজের গাড়িতে করে সংজ্ঞাহীন পূরণ সিংকে নিয়ে গেলেন সদর হাসপাতালে ভর্তি করবার জন্যে। এরপরই হয়েছিল দারোগাজির বিরুদ্ধে প্রসিডিংস। তখন তিনি জানতে পারেন যে পূরণ সিং হচ্ছে ওই পুলিশ সুপারিনটেন্ডেন্টের খাস বহাল করা গুপ্তচর। সব থানায় এরকম স্পাই আছে। কি খবর দেয়, কত টাকা পায়, সে শুধু জানে পুলিশ সাহেব। থানার দারোগা পুলিশ এদের নাম পর্যন্ত জানতে পারে না। এরা প্রায়ই চোর ডাকাতদের দলের সঙ্গে সম্পর্ক রাখা লোক। তবে দারোগা পুলিশের বিরুদ্ধে খবর কিছু কি আর দেয় না পুলিশ সাহেবের কাছে। তাই ভয়ে জুজু হয়ে থাকতে হয় চোর ডাকাতের কাছেও আজকাল। কে জানে কে আবার ইনি। সাইকেলে যাবার সময় পথের দুধারের লোকরা দারোগাজিকে আদাব করছে। তিনি তাদের মুখের দিকে তাকাতেও পারছেন না। এরা সবাই জেনে গিয়েছে পুলিশ সাহেবের চোখে তার কদর কানা করিও না। পূরণ সিংয়ের পরিবারের খাতির সদরে দারোগাজির চেয়েও বেশি। যতই ঢাকতে চেষ্টা করুন, একটা কুণ্ঠার ভাব এসে গিয়েছে তার মনে ওই পূরণ সিংয়ের কাণ্ডটার পর থেকে। ভোকরাহার কাছাকাছি এসে গেলেন এতক্ষণে। সারাটা পথ পূরণ সিংয়ের কথা ভাবতে ভাবতেই এসেছেন। গ্রামে ঢুকতে হয় রাজপুত টোলার মধ্য দিয়ে। সাঁওতাল টোলা এখান থেকে মাইলখানেক দূরে, একটা মজা নদীর ধারে। রাজপুত টোলায় বেশ ঘনবসতি। সরু রাস্তার ধারে একটা সরকারি ইঁদারা। ইঁদারার জল পড়ে পড়ে সেখানকার রাস্তায় 1 হাঁটু কাদা পাক জমেছে। এরই এক পাশের সরু শুকনো জায়গাটুকু দিয়ে তিনি সাবধানে সাইকেল চালিয়ে নিয়ে গেলেন। ইঁদারাটার অন্যদিকে পূরণ সিংয়ের বাড়ি। বাড়ির সম্মুখের অপরিসর জায়গাটাতে মাস 1.5 আগে সেই কাণ্ডটার দিন পুলিশ সাহেব মোড়া পেতে বসেছিলেন। ওই জায়গাটাতেই দারোগাজির মান ইজ্জত ধুলোয় লুটিয়েছে। প্রাণপণ চেষ্টায় সেদিকে না তাকিয়ে তিনি এগিয়ে গেলেন। ভোকরাহাতে ঢোকবার মুহূর্ত থেকে তার সংকুচিত ভাবটা আরও বেড়ে গিয়েছে। গ্রামের লোকে সসম্ভ্রমে পথ ছেড়ে দিচ্ছে আদাব হুজুর, আদাব হুজুর করতে করতে। বিদ্রুপ নয় তো। সাঁওতালটুলিতে একটা বাড়িতে ভিড় দেখে সেখানে নামলেন দারোগাজি। সাঁওতালরা তার জন্যেই অপেক্ষা করছিল। বিরসা মাঝির বউ চিৎকার করে কেঁদে তার পায়ে আছাড় খেয়ে পড়ে। ও দারোগা, দেখ একবার কি করেছে, 3 মাসের দুধের ছেলে। হাহারে, কুড়ুল দিয়ে থেতলে মাথাটা ভেঙে দিয়েছে। বাপ হয়ে নিজের ছেলেকে কি মেরেছে দেখ জানোয়ারটা। ঘর দুয়ার ঘুরে ঘুরে দেখলেন দারোগাজি। তকতকে নিকোনো উঠান, চৌকিদারের কড়া হুকুমে সব যেখানে যেমন ছিল তেমনি রাখা আছে। বারান্দায় শিশুর মৃতদেহটা। তাকানো যায় না,
মাথার ঘিলু বেরিয়ে গিয়েছে, মাছি ভনভন করছে সেদিকে, কালো জমা রক্তের উপর পিঁপড়ের সার। কুড়ুলখানা সেইখানেই পড়ে আছে, বেশ ভারী কুড়ুল, ঝকঝকে ধার। মাথার আঘাতটা কিন্তু কুড়ুলের ধারালো দিক দিয়ে লাগেনি। উঠানের এক জায়গায় কিছু জ্বালানি কাঠ, কিছু কাঁচা ডালপালা আর একখানা দা পড়ে রয়েছে। উপস্থিত সাঁওতালরা অতি মনোযোগের সঙ্গে দারোগাজির গতিবিধি লক্ষ্য করছে। বিরসা মাঝি এক দৃষ্টে মৃতদেহটার দিকে তাকিয়ে, বেদনা ভরা তার করুণ চাহনি। বিরসা আর বিরসার স্ত্রীর বয়স বেশি নয়, এইটি বোধহয় তাদের প্রথম সন্তান। পরিবেশের ভয় আর বিভৎসতার গুমট খানিকটা কাটছে ছেলের মায়ের একটানা কাঁদুনি আর চিৎকারে। ও দারোগা, ওই খুনেটাকে ধরে নিয়ে যা জেলখানাতে, ফাঁসিতে ঝুলিয়ে দে, ওর মতলব খারাপ। তারপরে একদিন আমাকেও কাটবে ওই কুড়ুল দিয়ে, নিশ্চয়ই কাটবে। আমার মন যে তাই বলছে। তখনও সূর্য ওঠেনি, দোয়েল ঢেকেছে কি না ঢেকেছে, শব্দ শুনে ঘুম ভাঙল। কি রে, চমকে উঠেছি, কানের কাছেই, ঘরের বাইরেই। ছেলেটার বাপ দেখি ঘরের পশ্চিমের ময়না গাছটা কাটছে। ওইখানে, ও দেখ না দারোগা, কাটা গাছের গোড়াটা যেখানে রয়েছে, ওই ডালপালাগুলো সব ওই গাছের। দেখেই আমি হা হা করে উঠেছি। হা হা, ও গাছটা তোর কি ক্ষতি করেছে? খেতে ভালো না হোক, তবু ময়নার ফল পাকলে তো খাওয়া চলে। বাড়ির একদিকে একটা আবরুরও তো দরকার। আমি বলি, তা কাটছিস কেন? বলে কুড়ুলের বাঁট হবে। বাঁট তৈরি করবি তো একটা মোটা ডালই না হয় কেটে নে, অত বড় গাছটা কি না কাটলে চলছে না? কে আমার কথায় কান দিচ্ছে? ছেলের বাপ তেরে জবাব দিল, উনানের জ্বালানি হবে। সে কি চোখ রাঙিয়ে কথা! ওই রেগে কথা বলা দেখেই আমি ওর মতলবটা বুঝে নিয়েছি। দারোগাজির কান খাড়া হয়ে ওঠে। ময়না গাছ কাটবার সময় রাখতে দেখে তুই বিরসার মতলব কি করে বুঝলি? একটু কেমন যেন হয় বিরসা মাঝির বউ। কান্না ও কথার স্রোত দুটোই এতক্ষণে একসঙ্গে সহজ ধারায় বইছিল। দারোগাজির প্রশ্নের উত্তরে কি বলবে সেই কথা খোঁজবার চেষ্টায় কান্নার স্রোতও বাধা পড়ল। কথা বলে বিরসার শ্বশুর। অত বড় কাঁটা ডালে, ময়নার কাঁচা ডাল আবার লোকে কাটে নাকি জ্বালানি করবে বলে? চোপড়াও, দারোগাজি যখন তোকে জিজ্ঞাসা করবেন তখন কথা বলিস। কনস্টেবলের তাড়া খেয়ে বুড়ো থেমে গেল। কথা খুঁজে পেয়েছে বিরসার বউ। সে আরম্ভ করে অন্য কথা। নদীর বালিতে গর্ত খুঁড়ে খাওয়ার জল নিয়ে আসতে হয়, তাই কলসি ভরতে সময় লাগে অনেকক্ষণ। কচি ছেলেটাকে বারান্দায় শুইয়ে রেখে সে গিয়েছিল জল আনতে। ফিরতি পথে সে বিরসার চিৎকার শুনতে পায়। চেঁচানির ধরন শুনেই তার বুকের ভেতরটা কেঁপে উঠেছে। ছুটতে ছুটতে বাড়ি এসে দেখে এই কাণ্ড। অতটুকু বাচ্চা, কি বা জানে, কি বা বোঝে, ঘুমাচ্ছিল। বাপ হয়ে কি করে পারলো? আহারে, ওরে রাক্ষস, ও ছেলে কি আমার একার? ও ছেলে তো তোরও। দারোগাজি স্ত্রীলোকটির কথার স্রোত বন্ধ করতে চান না। এ আর এর স্বামী যা প্রাণে চায় বলুক, এদের কথা থেকেই তাকে বুঝে নিতে হবে আসল ব্যাপারটা কি। নেশার ঝোঁকে করেনি তো কাণ্ডটা বিরসা মাঝি? তার আগেকার প্রশ্নটা এড়িয়ে গিয়েছে বিরসার স্ত্রী, এ কথা দারোগাজির খেয়াল আছে। এতক্ষণে বিরসা মুখ খুলল। না না দারোগা, বিশ্বাস করিস না ওর কথা। আমি ছেলেটাকে মারিনি। অমন সুন্দর ছেলেকে কি মারতে পারা যায়? তার গলার স্বর ও কথার ভঙ্গিতে দারোগাজি আশ্চর্য হলেন। 21 বছরের চাকরির অভিজ্ঞতায় তিনি জানেন দোষ অস্বীকার করবার সময় অপরাধীর কণ্ঠস্বর কেমন হয়। এ যে অন্য রকমের, এ যে সত্য কথা বলছে বলে মনে হচ্ছে। মুখ চোখের ভাবও মিথ্যা বলবার সময়ের মতো নয়। বহুবার জেল খাটা গুন্ডাদের মধ্যে কেউ কেউ হয়তো সত্য বলবার নিখুঁত ভান করতে পারে, কিন্তু একজন সরল গ্রাম্য সাঁওতাল তা পারবে কি করে? না দারোগা,
ও মিছে কথা বলছে, ফাঁসি কাঠে ঝুলবার ভয়ে। ওই কুড়ুলখানা দিয়ে। নতুন আশা কান্নার তোরে বিরসার স্ত্রীর বাকি কথাগুলো বোঝা গেল না। ফাঁসিতে আমি ভয় পাই নে, বুঝলি রে? মারলে পরে আমি নিজেই স্বীকার করতাম দারোগার কাছে, তোকে বলতে হবে কেন? আমি নিজে থেকে থানায় গিয়ে দারোগাকে বলতাম আমাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দিতে। মরতে ভয় পাই না রে, মরতে ভয় পাই না। এই কুড়ুল দিয়ে আমি একা হাতে ভাল্লুকের সঙ্গে লড়েছি, বুঝলি? এই কুড়ুল আমার বাপের কাছ থেকে পাওয়া। বাপের মুখে শুনেছি যে ঠাকুরদা তৈরি করে এনেছিল জংশন স্টেশনের নাম করা কামারের কাছ থেকে, রেল লাইনের লোহা দিয়ে। এমন কুড়ুল এই ভোকরাহা গ্রামে আর কারও নেই। 3 পুরুষ হয়ে গেল, আজ পর্যন্ত কখনো দাঁত পড়েনি। তেঁতুল কাঠ কাটলেও এর ধার ভোঁতা হয় না। জঙ্গলে কাঠ কাটবার সময় কুড়ুলটা কতবার বাঁচিয়েছে বাপকে, ঠাকুরদাকে, আমাকে। জন্তু জানোয়ার সাপকোপের হাত থেকে তার কি ঠিক ঠিকানা আছে? ওই কুড়ুল দিয়েই যদি আমি ছেলেটাকে মারব, তবে ঘ্যাঁচ করে কোপ না বসিয়ে ভোঁতা দিকটা দিয়ে মাথা থেতলে দেব কেন? আরে ওই একরত্তি বাচ্চাকে মারতে আবার দা কুড়ুল লাগে নাকি? পা দিয়ে মারিয়ে দিলে মরে যাবে, আঙুল দিয়ে টিপে দিলে মরে যাবে, কিন্তু তা কি পারা যায়? ইচ্ছে থাকলেও তা কি পারা যায়? ইচ্ছা থাকলেও কথাটা কানে লাগে দারোগাজির। এ কথাটা বলল কেন? এটা কি শুধু কথার কথা? না দারোগা, তুই ওর কথা বিশ্বাস করিস নে। ও মেরেছে ঠিকই ছেলেটাকে, নিজের হাতে মেরেছে। ও আমাকে ওই বাপের কুড়ুল দিয়েই কাটবে, সে আমি ময়না গাছ কাটা দেখেই টের পেয়েছি। ছেলের চেয়ে কখনো বউ আপন হয়? যে লোক ছেলেকে কাটতে পারে সে কি আর বউকে রাখবে? কুড়ুলের প্রথম কোপটা যে আমার গর্দানে না পড়ে ময়না গাছে পড়েছে, সেই আমার ভাগ্যি। বিরসার বউ বললে। বিরসা বললে, ওর মনে গলদ আছে, তাই ও আমার বিরুদ্ধে বলছে তোর কাছে। নইলে কেউ কি নিজের মরদের বিরুদ্ধে দারোগার কাছে বলে? কুড়ুল গিয়ে লেগে ছেলেটা মরেছে ঠিকই, সে কথা কি আমি অস্বীকার করছি? কিন্তু আমি মারিনি। আমার হাত থেকে ছিটকে গিয়ে লেগেছে কুড়ুলটা আপনা থেকে। কাঁচা ছাল ছাড়ানো ময়না ডাল দিয়ে নতুন বাঁট লাগিয়েছিলাম কুড়ুলের। কাটবার সময় পিছলে গিয়ে বেরিয়ে গেল হাত থেকে, ছুটে গিয়ে লেগেছে একেবারে ওই কচি মাথাটায়। ময়না গাছটাই বোধহয় শোধ নিল আমার উপর। অমন করে সেটাকে গোড়া থেকে কাটলাম বলে। গাছে ওরকম শোধ নেয়। গাছ কাটতে কাটতে চাপা পড়ে লোক মরতে দেখিসনি? গাছের ডাল কাটতে কাটতে গাছ থেকে পড়ে হাত পা ভাঙতে দেখিসনি? আধার রাতে একলা পেলে গাছকে ভয় দেখাতে দেখিসনি? ময়না গাছটা বুঝি আগে থেকেই ছিল আমার বিরুদ্ধে, নইলে ময়না ডালের বাঁটটা অমন পিছল হয়ে উঠবে কেন আমার হাতের মধ্যে? দারোগাজি কাটবার জায়গাটা থেকে ছেলে শোয়াবার জায়গাটার দূরত্ব ইত্যাদি একটা আন্দাজ করে নিচ্ছেন মনে মনে। মাপজোক পরে হবে, এখন তিনি এদের কথার মধ্যে বাধা দিতে চান না। বুঝেছেন যে আসল কথাটা এখনো বার হয়নি। বিরসার স্ত্রী বোধহয় ভাবল তার স্বামীর কথাগুলো দারোগাজির মনে বসেছে, সেই জন্য সে আগের চেয়েও বেশি চিৎকার করে বলতে আরম্ভ করে, না দারোগা, ওর একটা কথাও বিশ্বাস করিস না। ও আমায় সন্দেহ করে। কিছুদিন থেকে দেখছি সোনাইশার দোকানে সওদা করতে গেলে ও বিরক্ত হয়। বলেনি আমায় কিছু, কিন্তু বোঝা তো যায়। একটু চোখে চোখে রাখছে ও আমায় দিন কতক থেকে। এমন তো ছিল না, আমি কি বুঝি না? ছেলেটার রং একটু ফর্সা হয়েছে বলে সোনাইশার ওপর ওর সন্দেহ। বিরসার স্ত্রী বললে। বিরসা বললে, এ যদি সত্য না হবে তবে তুই জানলি কি করে যে আমি সোনাইশাকে সন্দেহ করি? জবাব দে আমার কথার। শোন দারোগা, কোনো কথা আমি তোর কাছে লুকোবো না। সোনাইশা লোকটা ভালো না, খুব খারাপ। কাল রাতে শয়তানটাকে আমি খুঁজেছিলাম, ধরতে পারলে আমি ওটাকে এই কুড়ুল দিয়েই সাবার করে ফেলতাম। বংশের ইজ্জত রাখতে গেলে ঠাকুরদার কুড়ুল দিয়ে ওটাকে খতম করা উচিত। ধরতে পারিনি, ছিল না বাড়িতে, পালিয়েছিল। আঁচ পেয়েছিল বুঝি আগে থেকে।
এতক্ষণে দারোগাজি শাঁসালো খবর পেতে আরম্ভ করেছেন। সফল হয়েছে তার এতক্ষণকার ধৈর্য। দারোগা, শুনছিস তোর কথা? কাল রাতেও গিয়েছিল সোনাইশার খোঁজে, কাল সকালেইও বলেছে। যত বড় হচ্ছে ততই বাচ্চাটা দেখতে অন্যরকম হয়ে যাচ্ছে। কথাটা বাঁকা লাগলো, শুনেই বুঝেছি, বোঝা তো যায়। বীরসার বউ বললে। বীরসা বললে, তোর মনে ভয় রয়েছে তাই তুই বুঝেছিস। আমি ময়না গাছটা কেন কাটলাম তাও তুই না বলতেই বুঝেছিস। ভাবিস যে তোদের শয়তানি আমি ধরতে পারি না। তুই যে খানিক আগে দারোগাকে বললি ভোরে গাছ কাটার শব্দে তোর ঘুম ভেঙে গেল। মিছে কথা, এত মিছে কথাও তয়ের করে তুই বলতে পারিস? হ্যাঁ, ঘুমিয়েছিলি না আরো কত? যত বোকা আমাকে ভাবিস তত বোকা আমি নই, বুঝলি? বীরসা বলে ওঠে। বীরসার বউ চিৎকার করে ওঠে, ওরে বাপ রে, তুই আমাকে বাঁচা, নইলেও আমাকে মেরে ফেলে দেবে এক্ষুনি। তুই থানার রাজা, তুই আমার মা বাপ, তুই আমাকে বাঁচা। এখনো খাটিয়ায় বসে বসে দেখছিস কি? ওর মাথায় খুন সওয়ার হয়েছে, হাত করে দিচ্ছিস না কেন এখনো? বাপরে বাপ! বীরসার বউ ছুটে পালিয়ে যেতে চাচ্ছিল এখান থেকে। কনস্টেবল দুজন তাকে ধরে তাড়া দিয়ে আবার বসালো। থানার রাজা কথাটা দারোগাজির কানে খুব মিষ্টি লাগে এই গোলমালের মধ্যেও। খুন সওয়ার হয়েছিল কালকে, বুঝলি? বীরসা আবার বলতে থাকে, কাল যদি তোদের দুজনকে একসঙ্গে পেতাম তাহলে এই কুড়ুল দিয়ে কাটতাম ঠিকই। বাপের কাছ থেকে পাওয়া কুড়ুল। বাপের বংশের ইজ্জত বাঁচাবার ঠিকা আমারও যেমন এই কুড়ুলখানারও তেমনি। আমার চেয়েও বোধহয় কুড়ুলখানার বেশি। দেখছিস না? নইলে ছিটকে অমন করে হাত থেকে বেরিয়ে যাবে কেন? নিজের কাজ সারতে চোখের নিমেষে বোঝবার আগেই একেবারে উড়ে চলে গেল হাত থেকে। সাপে যেমন করে ছোবল মারে, বাঘে যেমন করে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই রকম করে। সত্যি বলছি দারোগা, বিশ্বাস কর, ছেলেটাকে আমি মারিনি। আমার যে ইচ্ছা হয়নি একবারও তা নয়। মিছে বলবো না তোর কাছে, ছেলেটাকে শেষ করে দেবার কথা আমি কালকেও ভেবেছি। আমার বাপ ঠাকুরদার মুখে কালি দিচ্ছে এই ছেলেটা, এই কথা আজ কাট কাটার সময়ও ভাবছিলাম। আমার বাপ ঠাকুরদারা উপর থেকে দেখছে, চোখে আঙুল দিয়ে ছেলেটাকে দেখাচ্ছে, ওটাকে শেষ করে দেবার কথা মনে পড়াচ্ছে। এসব কথা কুড়ুলটা হাত থেকে ফসকে যাবার আগের মুহূর্তে আমি ভাবছিলাম, কিন্তু আমি মারিনি। এত কথা তোর কাছে স্বীকার করছি, আর মারলে পরে সেই কথাটা তোর কাছে কবুল করতাম না? একেবারে বাচ্চা যে, ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর হাসে যে, মায়ের নাক খামচে নেয় যে, ওকে কি মারতে পারা যায়? কি বা জানে, কি বা বোঝে অতটুকু রক্তের দলাটা? তা কি পারা যায়? কিন্তু আমি না পারলে কি হবে? কুড়ুলটা শুনবে কেন? ওটা যে চলে আমার বাপ ঠাকুরদার হুকুমে, আমার মনের চেয়েও এগিয়ে চলে। বললে বিশ্বাস করবি না, হাতের মধ্যে বেঁচে উঠে কুড়ুলটা শিঙি মাছের মতো পিছলে বেরিয়ে গেল হুই দূরে। কাটছিলাম উঠোনে, ওখান থেকে এখানে ছুটে এলো কুড়ুল। কি হচ্ছে বোঝবার আগেই আমি নিজেই হাঁ হাঁ করে উঠেছি। এ কি হলো, এ কি হলো? দেখতে না দেখতে কুড়ুলটা হাত থেকে পালাবার মুহূর্তেই আমি বুঝে নিয়েছিলাম সেটার মতলব, জেনে গিয়েছিলাম সেটা কোথায় যাচ্ছে। কিন্তু জানলে কি হবে? তার উপর আমার যে কোনো হাত নেই। মানুষের সঙ্গে, জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু জিনিস একবার খেপলে তাকে কি সামলানো যায়? অবিশ্বাস করিস না আমার কথা দারোগা। তীর ধনুকে আমার হাতের নিশানা ভালো, কিন্তু হাজার নিশানা করেও ওই কাঠ কাটবার জায়গা থেকে কুড়ুল ছুঁড়ে এই বারান্দায় বিড়ালের গায়েও আমি লাগাতে পারবো না। আর লাগবি তো লাগ একেবারে ঠিক মাথায়। একটা কথাও লুকাচ্ছি না রে, সেই সাহস আমার ছিল না। বাঘ ভাল্লুক মারবার চাইতেও অনেক বেশি বুকের পাটার দরকার হয় অতটুকু একটা দুধের বাচ্চাকে মারতে। সেই বুকের পাটা আমার নেই। বীরসার বউ সত্যি খুব ভয় পেয়েছে। যত শুনছে তত তার ভয় বাড়ছে। চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। ময়না গাছটাকে কাটতে দেখেই বুঝে গিয়েছিল
সে ধরা পড়ে গিয়েছে স্বামীর কাছে, কিন্তু এতটা সে ভাবেনি। নিজেকে ভাবত খুব চালাক। বিরসার মাথায় যে খুন চড়ে আছে তা সে আঁচ করতে পারেনি আজ সকালেও। আর রক্ষা নেই তার বিরসার হাত থেকে। মরা ছেলেটার চেয়েও নিজের প্রাণ বাঁচানোর প্রশ্নটা বড় হয়ে উঠেছে হঠাৎ। আতঙ্কে মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। ইচ্ছা হচ্ছে দারোগার কাছে এসে সব দোষ স্বীকার করে, সোনাইশার সব কথা বলে। কিন্তু সমাজের সব লোক যে সম্মুখে বসে বাঁধো বাঁধো ঠেকছে। তাছাড়া বিরসা কতটুকু জানে তাদের আশনাই সম্বন্ধে, সেটা জানতে পারলে সুবিধা হতো। দোষ স্বীকার করবার লোভ ছেড়ে সে তার পুরনো কথারই পুনরাবৃত্তি করে চলে। না দারোগা, ওর একটা কথাও বিশ্বাস করিস না, ও আগাগোড়া মিছা কথা বলছে। বিরসা বললে, থাবড়ে মুখ ভেঙে দেব। বারবার ওই একই কথা কি শোনাচ্ছিস দারোগাকে? মিছা কথা কি? সোনাইশার কথাটা মিথ্যা? ময়না গাছটা কাটলাম মিছামিছি? আমি কি পাগল নাকি? তবে হ্যাঁ, ময়না গাছটা আমি কেটেছি রাগ করে। মিছা বলবো না তোর কাছে দারোগা। নইলে অন্য গাছের ডাল দিয়ে কি আর কুড়ুলের হাতল হতো না? বুনো গাছ ঠিকই, কিন্তু ছাগলটা বাঁধতেও তো গাছটা কাজে লাগতো। এই যে এতগুলো লোক উঠানে রোদ্দুরে বসে রয়েছে, ময়না গাছটা থাকলে এরা কি একটু ছায়া পেত না? বুঝি তো, কিন্তু ওই গাছটা না কাটলে যে সত্যি চলছিল না। আরে এখন সে কথা লুকিয়ে কি লাভ? ও ওই গাছটার উপর কাঁচা কাপড় শুকাতে দিত মাঝে মাঝে। দেখা দেখি একদিন আমিও কাপড় শুকাতে দিলাম ময়না গাছের উপর। সঙ্গে সঙ্গে দেখি ও আমার ধুতিখানা সেখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় মেলে দিল। আমি বললাম, কেন রে, তুললি কেন? বেশ তো রোদ্দুর আছে এখনো ওখানে। পাতায় বড় ধুলো রে আজ, যা জোর হাওয়া গিয়েছে কাল, কাঁচা কাপড় ময়লা হয়ে যাবে। ও বলে উঠল, নে বাবা, যা ভালো বুঝিস তাই কর। আমি বলেছিলাম। আবার আর একদিন ওই ব্যাপার। আমি বলেছিলাম, কেন রে, তুললি কেন? ও বলল, আজ হাওয়া দেখছিস না, যেন ঝড় বইছে। এই হাওয়ার মধ্যে ময়না গাছের কাঁটায় কি আর তোর ধুতি আস্ত থাকবে? আমি বললাম, বেশ, যা বুঝোস তাই বুঝি। ভাবি মেয়ে মানুষের খেয়াল। তখন বুঝতে পারিনি। বিরসার বউ বলে উঠল, না না দারোগা, এসব ওর বানানো কথা। আরও কত বলবে বানিয়ে বানিয়ে, বিশ্বাস করিস না একটা কথাও। বিরসা বললে, দারোগা, তুই আগে সবটুকু শুনে নে, তারপর বুঝে দেখিস এ আমার বানানো গল্প না আমি সত্যি কথা বলছি। আর একদিনও দেখি ময়না গাছের উপর কাপড় শুকাতে দিল। এক প্রহর বেলা তখন, গাছের দিকটায় রোদ্দুর নেই। এখানে ওখানে বেড়ার উপর, দাওয়ার বাঁশে, ঘরের ছাঁচতলায় চারিদিকে ভরা রোদ্দুর, তবু কাপড় শুকোতে দিচ্ছে ছায়ায়। ভাবলাম বলি, কিন্তু বলি বলি করেও বললাম না। খটকা লাগলো। সেই রাত্রেই প্রথম সন্দেহ হয়। সোনাইশার সঙ্গে ওর আলাপ দরকারের চেয়েও একটু বেশি, এই কথাটা খেয়াল হলো সেদিন। সোনাইশাটা যে লোক ভালো না। আমাদের টোলার এত লোক তো এখানে রয়েছে, এরা সবাই বলবে এই কথা। এসব গত বছরের কথা। আমি কিন্তু মনে করে রেখেছিলাম, ময়না গাছে কাপড় শুকোতে রোজ দেয় না, আবার ঝড়ের দিনেও ডালের সঙ্গে গেরো বেঁধে দেয়, পাতায় ধুলো জমে থাকলেও দেয়, রোদ না থাকলেও দেয়। দেখি আর ভাবি, বোঝবার চেষ্টা করি, লক্ষ্য রাখি। মনে হয় যেন বুঝতে পারছি, অথচ ধরতে পারি না ঠিক। ভাবতে ভাবতে মাথা গরম হয়ে ওঠে। কালও দেখি কাপড় শুকোতে দিয়েছে গাছটার উপর, অনেক কাল পরে। দিনে কাজে মন বসল না, রাতে ভাবতে ভাবতে ঘুম এলো না। সারা রাত জেগে থাকবো আগে থেকে ঠিক করে রেখেছি। চোখ বুজে পড়ে আছি, ওটাও বুঝতে পারছি জেগে রয়েছে, পাশে শুয়ে উসখুস করছে। একবার আমার নাকের কাছে আঙুল রেখে বোঝবার চেষ্টা করলো আমি জেগে আছি কিনা। আঙুলে তেলের গন্ধ পেয়েই আমি বুঝেছি সাঁঝের বেলা চুলে তেল মেখেছে। কত বড় শয়তান! মটকা মেরে পড়ে আছি, কিন্তু কান খাড়া রেখেছি। হঠাৎ ময়না গাছতলায় শুকনো পাতার উপর শব্দ হলো, পায়ের শব্দ, জন্তু জানোয়ারের নয়। তাহলে খড়খড় করে শব্দ হতো, শুনেই বোঝা যায়
এই শব্দ মানুষের পায়ের, চাপা কাটা কাটা শব্দ, সাবধানে টিপে টিপে পা ফেলবার শব্দ। চুলে তেল মাখা শয়তানটা তখন পাশে নাক ডাকাতে আরম্ভ করে। বেশি চালাক কি না, বুঝেছে আমি জেগে। নাক ডাকানোর মানে ও শুনেছে পায়ের শব্দটা। কুড়ুলখানা হাতে নিয়ে ঘরের ঝাঁপ খুলতেই নাক ডাকানি মেয়েটা কাশল। বোধহয় স্বর ছিল আগে থেকেই যে কাশির শব্দ শুনলেই পালাতে হবে, কেননা আমি ঝাঁপ খুলতে না খুলতেই ময়নাতলার লোকটা ছুটতে পালালো। অন্ধকারে কাউকে দেখতে পাইনি, কিন্তু দূর দূর করে পায়ের শব্দ হলো, স্পষ্ট শুনলাম। আগে থেকে স্বর না থাকলে লোকটাই বা অন্ধকারে বুঝলো কি করে ঝাঁপ খুলে কে বার হচ্ছে? আমি না যার বার হবার কথা সে? আমিও শব্দটার পিছু পিছু ছুটলাম, কিন্তু সেও ওই শালা ময়নার কাঁটা পায়ে ফোটায় দৌড়ে পারলাম না লোকটার সঙ্গে। এই দেখ, এখনো সেই কাঁটা ফুটে রয়েছে পায়ে। ও গাছের কাঁটাটা পর্যন্ত আমার সঙ্গে শত্রুতা করেছে। সোজা গেলাম মুদির দোকানে। ঝাঁপের ফাঁক দিয়ে দেখি আলো জ্বলছে মিটমিট করে, সোনাইশা নেই, ফেরেনি। দোকানে সোনাইশা একাই থাকে কি না? অনেকক্ষণ অপেক্ষা করলাম তার জন্যে। শেষকালে ভোর রাত্রিরেও ফিরল না দেখে বাড়ি ফিরলাম। ঘরের মধ্যে ঢুকিনি। দাওয়ায় বসে বসে কত কি ভাবি, যদি লোকটা সোনাইশা না হয়। একটু ফর্সা হতেই গেলাম ময়না গাছতলায়। ঠিক যা ভেবেছি, রবারের জুতোর দাগ। দোকানদার মানুষ, জুতো পরে কিনা? রবারের জুতো। মাথা গরম হয়ে উঠল। দিলাম ময়না গাছটাকে কেটে সাবার করে তক্ষুনি। আমাকে জেল দে, ফাঁসি দে, যা ইচ্ছা তাই কর, কিন্তু ছেলেটাকে আমি মারিনি। না না দারোগা, ওর একটা কথাও বিশ্বাস করিস না। বিরসার বউ বলে উঠল। বিরসার বউ ওই একই কথা বারবার বলে চলেছে, গ্রামোফোন রেকর্ডের মতো, কিন্তু কথার পিছনে প্রাণ নেই। গলার স্বর মিইয়ে এসেছে, কথার ঝাঁঝ কমেছে। দারোগাজি পড়েছেন মুশকিলে। তার মনে হচ্ছে যে বিরসা মিথ্যা কথা বলছে না। নিজেকে বাঁচিয়ে কথা বলবার চেষ্টা তার নেই। তবু মনে খটকা থেকে যাচ্ছে একটা বিষয়, আর সেইটাই এই তদন্তের মুখ্য বিষয়। বিরসা ছেলেটাকে ইচ্ছা করে মেরেছে, না এটা একটা দৈবাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা মাত্র? বিরসার কথার এই অংশটা একটু কেমন কেমন যেন ঠেকে। এও কি সম্ভব? অসম্ভব অবশ্য পৃথিবীতে কিছু নেই, কিন্তু উপরওয়ালা তো তা শুনবে না। তিনি নিজে চিরকাল এসব ক্ষেত্রে নিজের বিবেক অনুযায়ী কাজ করেছেন। পুলিশ সুপার তার উপর যত বিরূপী থাকুক, এখনও তিনি নির্ভীকভাবে নিজের বিবেক অনুযায়ী কাজ করতে চান। তার মন যা বলছে, যুক্তি বিবেচনা বলছে ঠিক তার উল্টো। বিরসার কণ্ঠস্বর আর চোখ মুখের ব্যঞ্জনা ছাড়া আর সব তথ্য প্রমাণই তার বিরুদ্ধে। ঘটনা পরম্পরা এমনভাবে সাজানো যে তাকে নির্দোষ বলে ভাবতে বাধে। হাত থেকে কুড়ুল ছিটকে যাওয়া হয়তো সম্ভব, কিন্তু সেটা গিয়ে কি একেবারে ওই ছেলেটার মাথাতেই লাগবে? আর ও নিজেই স্বীকার করছে যে ও ছেলেটাকে মারবার কথা ভাবছিল তখন। এতগুলো যোগাযোগ কি সম্ভব? না না, লোকটা সত্যি কথা বলছে এই ধারণাটুকু ছাড়া আর কিছুই নেই তার সপক্ষে। এই ক্ষীণ ধারণাটুকুর উপর নির্ভর করে কখনো পরিষ্কার বিবেকে এটাকে একটা আকস্মিক দুর্ঘটনার কেস বলে রিপোর্ট করা যায়? না না দারোগা, ও রাজগুবি গল্প একটুও বিশ্বাস করিস না। আগে হাতকড়ি লাগিয়ে দে ওর হাতে, তারপর ওর কথা শুনিস, বিরসার বউ বললে। দারোগাজি মন স্থির করতে পারছে না। চৌকিদারকে হুকুম দিলেন সোনাইশার খোঁজ করতে। উপস্থিত লোকজনের মধ্যে থেকে কে যেন বলল যে সোনাইশা পালিয়েছে, আজ ওর মুদিখানার দোকান খোলেনি। এতক্ষণে দারোগাজি বাইরে লোকজনের দিকে তাকিয়ে দেখলেন। রাজপুত্রলার লোকরাও এসে জুটেছে। যে লোকটা কথা বলল সে পূরণ সিংয়ের ছেলে সহদেও সিং। ঝুঁকে নমস্কার করে সে দারোগাজিকে। ঠোঁটের কোণে একটু যেন হাসি। মন খারাপ হয়ে গেল।
ওই নমস্কার আর হাসির মধ্য দিয়ে বোধহয় সহদেও সিং সকলকে মনে পড়িয়ে দিচ্ছে দারোগাজির নগণ্যতার কথাটা। লোক দেখানো নমস্কার। ও বোঝাতে চাচ্ছে যে পূরণ সিংয়ের স্থান থানার মধ্যে দারোগাজির চেয়েও উঁচুতে। ঠোঁটের কোণের হাসিটা তাচ্ছিল্যে ভরা। বেশ এতক্ষণ কর্তব্যের মধ্যে ডুবেছিলেন, আর এখন পূরণ সিংয়ের কথাটা ভুলে থাকবার জো নেই। হাজার কাজে ডুবে থাকলেও সহদেও সিং মনে পড়িয়ে দিয়েছে সেই দিনকার অপমানের কথাটা। ভোকরাহা গ্রামের এই সব লোকজনের চোখে সেই দিন থেকে তিনি কত ছোট হয়ে গিয়েছেন। সংকোচে তিনি রাজপুতটোলার লোকের মুখের দিকে তাকাতে পারেন না। গম্ভীর হয়ে তিনি লেখাপড়া, মাপজোকা, সাক্ষ্য প্রমাণে মনোনিবেশ করলেন। তদন্তের কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সাক্ষ্য প্রমাণ সব বিরসার বিরুদ্ধে। মনের সংশয়টা কিন্তু শেষ পর্যন্ত থেকেই গেল। কুড়ুলটা হাত ফসকে অমনভাবে ছেলের মাথায় লাগার কথাটা সত্যি বলে ভাবতে পারলে তিনি তৃপ্তি পেতেন। এত দেরি হবে এখানে তা তিনি ভাবেননি। 11 মাইল পথ তাকে যেতে হবে সাইকেলে, অন্ধকারের মধ্যে। এই মেদবহুল শরীর নিয়ে এত পরিশ্রম আর আজকাল পোষায় না। কিন্তু পরে চা করছে। যাক, তবু ভালো যে রাত্রিতে খাওয়া দাওয়ার সময়টাতে তিনি বাড়ি পৌঁছে যাবেন। এখানে আর তিনি 1 মিনিটও দেরি করতে চান না। সব দেহ আর আসামিকে নিয়ে যাবার ভার কনস্টেবলদের উপর দিয়ে তিনি উঠলেন। গ্রামের লোকরা তাকে ঘিরে ধরে, সকলেই তার সান্নিধ্য পেতে চায়। এতক্ষণ তিনি কাজে ব্যস্ত ছিলেন, এখন তার অবসর। মাতব্বরেরা সকলেই চায় থানার মালিকের সঙ্গে একটু ব্যক্তিগত পরিচয় করে নিতে। ঝুঁকে সেলাম করছে। দারোগাজি শুধু একবার তাদের দিকে তাকিয়ে তাদের ধন্য করুক। সবচেয়ে আগে দাঁড়িয়ে পূরণ সিংয়ের ছেলে সহদেও সিং। গ্রামের লোকে খাতির করে তাকে দারোগাজির সবচেয়ে কাছে গিয়ে দাঁড়াবার অধিকার দিয়েছে। পুলিশ সাহেব যাকে মোটর গাড়িতে নিজের পাশে বসতে দেয়, গ্রামের মধ্যে তার খাতিরই আলাদা। সে হেসে এগিয়ে এলো। দারোগাজি, এখনই চললেন? এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দিলে হতো না? অনেকটা পথ যেতে হবে। কখন পৌঁছবেন? যদি একটু জল টল খেয়ে যেতেন। না না, এ সময় জলখাবার খাওয়ার অভ্যাস আমার নেই, দারোগা বললেন। সহদেও সিং বলে উঠল, আমার বাবা আপনাকে দেখলে খুশি হতেন। আজ হাসপাতাল থেকে ফিরে এসেছেন আপনাদের আশীর্বাদে। তবে হাতের ব্যান্ডেজটা এখনো খুলে দেয়নি। একটু দেখা করে গেলে হতো না? পূরণ সিং ফিরে এসেছে? সহদেও সিং বুক ফুলিয়ে এসে নিমন্ত্রণ করবার ছলে তাকে মনে করিয়ে দিচ্ছে সেই দিনকার কথাটা। এদের সম্মুখে সাহেব যেদিন তাকে নবাব সাহেব বলে গালাগালি দিয়েছিল। লোকগুলো নিশ্চয়ই মজা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মনের নিচে থিতিয়ে পড়া অপমানের গ্লানিটুকু ঘেঁটে উঠেছে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করে। এখান থেকে তিনি কোনো রকমে বার হতে পারলে বাঁচতেন। না না, অনর্থক রাত করে লাভ কি, দারোগাজি বলে উঠলেন। দরকারের চেয়েও কড়া হয়ে গেল কথাটা। মনের আলোড়ন চাপবার চেষ্টায় তার খেয়ালও নেই যে অকারণে সাইকেলের ঘণ্টা বাজিয়ে চলেছেন তিনি। বিরসার স্ত্রীর চিৎকার, এতগুলো লোকের আদাব, সেলাম, প্রণাম, নমস্তের ঘটা কিছুই কানে যাচ্ছে না তার। পূরণ সিংয়ের কথাটাই সারা মন জুড়ে রয়েছে। অন্ধকারে সাইকেলের সম্মুখের 3-4 হাতের বেশি দূরের কোনো জিনিস দেখা যায় না। একরকম আন্দাজে সাইকেল চালানো। খানা ডোবায় ভরা গ্রামের রাস্তায় অনবরত হোঁচট খাচ্ছেন, একেবারে প্রাণ হাতে করে চলা। তবু তিনি জোরে জোরে সাইকেল চালাচ্ছেন। দুঃসহ ভোকরাহা গ্রামটাকে তিনি তাড়াতাড়ি পার হয়ে যেতে চান। তারপর না হয় সাইকেলের গতি কমিয়ে দেবেন। পূরণ সিং তার জীবনটাকে দুর্বহ করে তুলেছে। পুলিশ সুপারিনটেন্ডেন্ট আবার কোন দিন তার আদরের দুলালকে দেখতে না চলে আসে হট করে। এলে নিশ্চয়ই বিরসা মাঝির কেসটা সম্বন্ধেও খোঁজ খবর নিয়ে যাবে। একটু সতর্ক থাকা দরকার। শোনা গিয়েছিল পূরণ সিংকে 3 মাস হাসপাতালে থাকতে হবে।
এত তাড়াতাড়ি ছাড়া পেল কি করে? কি পরমায়ু বুড়োটার, মরেও না। ওর দলের লোকই ওকে খুন করতে চেয়েছিল। তাদের মধ্যে যারা এখনো ফেরার রয়েছে তারা কি আবার একবার ওকে মারবার চেষ্টা করবে না? সুযোগ সুবিধা পেলে তো করবে ঠিকই। এবার থেকে সে আর সহদেও সিং পুলিশ সুপারিনটেন্ডেন্টকে থানার দারোগার বিরুদ্ধে কত রকম খবর দেবে তার ঠিক কি? কিন্তু তাই বলে কি চোর ডাকাতের মন জুগিয়ে চলতে হবে নাকি? তেমন বান্দা রাম ভরসা দারোগাকে পাওনি। একবার বাগে পেলে হয় পূরণ সিংকে। তার বিরুদ্ধে কিছু পেলে তিনি ছাড়বেনই না। নিচে থেকে জোর কলমে লিখে চালান তো করে দেবেনই সদরে। তারপর উপরওয়ালারা যা ইচ্ছা হয় করুক গে। এ থানা থেকে বদলি হবার আগেই তিনি একবার পূরণ সিংকে দেখে নেবেন। এ কি, হঠাৎ খেয়াল হলো এত দূর এসে পড়েছেন, রাজপুত্রলার ইদারাটাই হবে বোধহয়। অন্ধকারে ঠিক বোঝা যায় না। এক হাঁটু পাঁক রাস্তার উপর, ডান দিকের অপরিসর শুকনো জায়গাটার উপর দিয়ে সাইকেল চালাতে হবে। সাদা কাপড় পরা কে যেন সম্মুখে, দুজন স্ত্রীলোক কলসি নিয়ে। তিনি আগে সাইকেলের ঘণ্টা বাজাননি। স্ত্রীলোক দুটির ওখান থেকে সরে যাবার উপায় নেই আর। তিনি এক ঝাঁকি দিয়ে আচমকা বাঁ দিকে সাইকেল ঘোরালেন। ইদারাটার বাঁ দিক দিয়ে তিনি চলে যেতে চান। মুহূর্তের মধ্যে কি যেন হয়ে গেল। অন্ধকারে ঠিক বোঝা গেল না। কিসের সঙ্গে যেন জোরে ধাক্কা লাগলো সাইকেলের। ছিটকে পড়ে গেলেন দারোগাজি সাইকেল থেকে। আরও একটা কি যেন ছিটকে পড়ল মাটিতে। ভারী জিনিস, মানুষ। বাপরে বাপ, বাপরে বাপ, মেরে ফেললো রে, মেরে ফেললো। লোকটা পরিত্রাহী চিৎকার করছে। পূরণ সিংয়ের গলা। আলো নিয়ে কে একজন ছুটে আসছে। আরও একজন স্ত্রীলোক ছুটে এলো। আরও একজন। চেঁচামেচি, হট্টগোল। পাড়ার মেয়েরা ভয় পেয়েছে। পূরণ সিংকে দলের লোকেরা আবার জখম করল নাকি? রাজপুত্রলার পুরুষ মানুষরা ফিরছিল বিরসা মাঝির বাড়ি থেকে। তারা দূর থেকে সাড়া দিচ্ছে, আসছি আসছি। তাদেরই মধ্যে থেকে কেউ বুঝি একটা খড়ের গাদায় আগুন লাগিয়ে দিল। গ্রামে ডাকাত পড়লে এই করাই নিয়ম। দূর গ্রামের লোকেরা জানতে পারে, সারা গ্রাম আলো হয়ে যায়। রাজপুত্রলার লোকদের লাঠির জোর আছে, ডাকাতকে ভয় পায় না। তারা ছুটে আসছে লাঠি বাগিয়ে। ভর সন্ধ্যাবেলা দারোগা কনস্টেবল গ্রামে। এরই মধ্যে এসেছে পূরণ সিংকে মারতে। বুকের পাটা কম নয়। তারা যখন এসে পৌঁছালো তখন দারোগাজি বুড়ো পূরণ সিংকে কোল পাঁজা করে তুলে দড়ির খাটিয়াখানার উপর আবার শুইয়ে দিচ্ছেন। আঘাত গুরুতর নয়, তাই রক্ষা। নইলে রাজপুত্রলা থেকে প্রাণ নিয়ে ফিরে যাওয়া শক্ত হতো। কি করে এই জিনিস সম্ভব হলো? সেই কুরুলখানার মতো তার সাইকেলখানাও কি মনিবের মন জুগিয়ে চলবার চেষ্টা করল নাকি? কে জানে, ভেবে কুল কিনারা পাওয়া যায় না। অনেক রাত্রিতে যখন রাম ভরসা দারোগা বাড়ি ফিরলেন তখন তিনি মনে মনে ঠিক করে ফেলেছেন যে বিরসা মাঝির কেসটাতে আকস্মিক দুর্ঘটনার কেস দেবেন। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক সতীনাথ ভাদুরী রচিত একটি ছোট গল্প অভিজ্ঞতা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন আকাশ। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।